ছেলের সাথে সিনেমা হলে গিয়েছিলাম। হল অন্ধকার, মুভি শুরু হয়েছে। টিকিট কাউন্টারে অনেক ভিড় থাকায় পাশাপাশি বসতে পারিনি, মাঝে দুটি সিট ফাঁকা। পর্দায় চোখ রেখে মুভি দেখছিলাম। হঠাৎ ইন্টারভালে ছেলে উঠে এসে আমার পাশের সিটে বসল। আমি অবাক হয়ে তাকালাম। কেন এলি, তোর সিট ছেড়ে? আমি জিজ্ঞেস করলাম। সে এদিক ওদিক তাকিয়ে দেখল, হলের লোকজন সবাই নিজেদের মধ্যে কথা বলছে, কেউ আমাদের দিকে তাকাচ্ছে না। মা, আমি তোমার আরও কাছে থাকতে চাই, সে বলল। ওখানে তো ভালো সিট, উঠে আসার কি দরকার? আমি জিজ্ঞেস করলাম। সে আমার দিকে ঝুঁকে এলো, আমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কারণ সবাই ভাবছে আমরা কাপল, আমি তোমার বয়ফ্রেন্ড। আমি চমকে উঠলাম, কি বলছিস তুই? সে আরও কাছে সরে এলো, মা, এটা সত্যি হোক। আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। পর্দায় আলো জ্বলে উঠল, ইন্টারভাল শুরু হল। আমি সিটে স্থির হয়ে বসে রইলাম। একজন মহিলা আমাদের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলেন। সে কি সত্যিই আমাদের কাপড় মনে করছে? আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। মা, একটু জলখাবার খাবে? ছেলে জিজ্ঞেস করল। আমি মাথা নাড়লাম, না, আমি ভালো আছি। খুব ভালো ছিলাম না আমি, মাথা ঘুরছিল। আমার ছেলে আমাকে একই বলছে সে। আমাদের কথা ভাব মা, সে বলতে লাগল, আমরা দুজন এক হলে কত সুন্দর হবে। আমার তোমার মতো সুন্দরী স্ত্রী হবে, আর তোমার আমার মতো ছেলে। চুপ কর, আমি তীব্র স্বরে বললাম। তুই জানিস না তুই কি বলছিস? এসব ভাবনা তোর মাথা থেকে বের করে দেগি। ইন্টারভাল শেষ হয়ে আবার মুভি শুরু হল। অন্ধকার হলে আমি আর থাকতে পারলাম না। আমি উঠে হল থেকে বেরিয়ে গেলাম, ছেলে আমার পিছু পিছু আসতে লাগল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মালিনী সেন। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম দেবাশিস সেন, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অভিজিৎ আর মেঘনা। অভিজিৎ ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। মেঘনা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমাদের পরিবারের সবকিছুই স্বাভাবিক চলছিল, যতদিন না আমরা সেই অদ্ভুত ফোন কলটি পাই। রাত প্রায় ১১টা বাজে, আমরা সবাই ঘুমাতে যাচ্ছি, হঠাৎ ল্যান্ডলাইন ফোন বেজে উঠল। দেবাশিস ফোনটা ধরল। হ্যালো, দেবাশিস বলল। ওপার থেকে কোনো উত্তর এলো না, কেবল শ্বাস নেওয়ার শব্দ শোনা গেল। কে বলছেন? দেবাশিস আবার জিজ্ঞেস করল। মালিনীকে দাও, একটি ভারী পুরুষকণ্ঠ শোনা গেল। দেবাশিস আমার দিকে তাকালো, আমি ফোনটা নিলাম। হ্যালো, কে বলছেন? তুমি কি দেখেছ? সেই কণ্ঠ জিজ্ঞেস করল। কি দেখেছি? আপনি কে? তোমার বাথরুমের আয়নার পেছনে গি, কণ্ঠটি বলল, তারপর লাইন কেটে গেল। আমি দেবাশিসের দিকে অবাক হয়ে তাকালাম। কে ছিল? কি বলল? কিছু বুঝতে পারলে? দেবাশিস জিজ্ঞেস করল। আমি মাথা নাড়লাম, না, কিছু বুঝতে পারিনি। বাথরুমের আয়নার কথা বলল। পাগলটাগল হবে, দেবাশিস বলল। চলো ঘুমাই। কিন্তু আমার মনে একটা অস্বস্তি জেগে উঠল। রাতে আমার ঘুম হল না। সকালে যখন দেবাশিস অফিসে চলে গেল, আমি বাথরুমে গিয়ে আয়নাটা পরীক্ষা করলাম। আয়নাটা দেওয়ালে মাউন্ট করা। আমি টেনে দেখলাম এটা নড়ে না। এরপর কৌতূহলবশত আমি একটা স্ক্রুড্রাইভার নিয়ে আয়নাটা খুলতে চেষ্টা করলাম। কিছুক্ষণ চেষ্টার পর আয়নাটা খুলে গেল। আয়নার পেছনে একটা ছোট্ট ডায়েরি লুকানো ছিল। আমার হাত কাঁপতে শুরু করল। এটা কার ডায়েরি? কে এটা এখানে লুকিয়ে রেখেছে? আমি ডায়েরিটা খুললাম। প্রথম পাতায় লেখা ছিল, মালিনী, তোমার জীবনের সত্য জানতে চাও? বুকের ভিতর ধক করে উঠল। আমার নাম। এই বাড়িতে আমরা বছর ২ আগে উঠে এসেছি। আগে এখানে কে থাকত আমরা জানি না। ঘড়ির দিকে তাকালাম, ৯:৩০ বাজে। অভিজিৎ কলেজে চলে গেছে, মেঘনা স্কুলে। আমার কাছে সময় আছে। আমি ডায়েরিটা নিয়ে বসে পড়তে শুরু করলাম। ডায়েরিটা ছিল একজন মহিলার, যার নাম ছিল অনামিকা। অনামিকা লিখেছে এই বাড়িতে সে বছর ৫ আগে থাকত তার স্বামী সুনীল এবং ছোট ছেলে রাজনকে নিয়ে। ডায়েরির পাতাগুলো পড়ে আমি জানতে পারলাম, অনামিকার স্বামী সুনীল নাকি এক রহস্যময় কাজে যুক্ত ছিল। সে গভীর রাতে বাড়ি থেকে বের হয়ে যেত, সকালে ফিরত।
একদিন অনামিকা সুনীলের ল্যাপটপে কিছু ফাইল দেখতে পায়, যাতে কিছু ছবি ছিল, পুরনো মন্দিরের ছবি, কিছু প্রাচীন লিপি, আর একটা মানচিত্র। অনামিকা লিখেছে, তারপর থেকে তার বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। মাঝরাতে দরজা আপনাআপনি খুলে যাওয়া, অদৃশ্য পায়ের শব্দ শোনা যাওয়া, কিছু জিনিসপত্র হারিয়ে যাওয়া। একদিন সুনীল বাড়ি ফিরে আসেনি। পুলিশ খুঁজেছে, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপরই অনামিকা তার ছেলেকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, যে কেউ এই বাড়িতে থাকবে তার জীবন বিপন্ন হবে। বেসমেন্টের পেছনের দেয়ালটা ভেঙো। ওখানে তোমার উত্তর পাবে গি। আমার গায়ে কাটা দিয়ে উঠল। আমাদের বাড়িতে বেসমেন্ট আছে, যেখানে আমরা পুরনো জিনিসপত্র রাখি। আমি কি যাব সেখানে? নাকি দেবাশিসকে জানাব? কিন্তু এসব যদি মিথ্যা হয়? কোনো পাগল যদি আমাদের ভয় দেখাচ্ছে? কিন্তু সেই ফোন কল আর আয়নার পেছনে ডায়েরি, সত্যিই কি কিছু রহস্য লুকিয়ে আছে? আমি সিদ্ধান্ত নিলাম বেসমেন্টে যাওয়ার। সিঁড়ি দিয়ে নামতে নামতে আমার বুক ধড়ফড় করছিল। বেসমেন্টে একটা ছোট্ট বাল্ব জ্বলছিল, আবছা আলো ছড়াচ্ছিল চারদিকে। একটা ফ্ল্যাশলাইট নিয়ে এসেছিলাম, সেটা জ্বালালাম। বেসমেন্টে অনেক পুরনো বাক্স, ছেঁড়া কাগজপত্র, ভাঙা আসবাব ছিল। আমি পেছনের দেয়ালের দিকে এগিয়ে গেলাম। লক্ষ্য করলাম একটা জায়গায় দেয়ালের রং একটু আলাদা, যেন সেটা মেরামত করা হয়েছে। আমি ইতস্তত করলাম, তারপর বাক্স থেকে একটা ছোট হাতুড়ি বের করে দেয়ালটায় আঘাত করলাম। প্রথমে কিছু হলো না। দ্বিতীয় আঘাতে দেয়ালটা থেকে একটু প্লাস্টার খসে পড়ল। আমি আরও আঘাত করলাম, আর দেখলাম সেখানে একটা ফাঁকা জায়গা আছে। হাত ঢুকিয়ে আমি একটা ধাতব বাক্স বের করলাম। বাক্সটা খুলতেই আমি দেখলাম তার ভিতরে একটা পুরনো পুঁথি, কিছু ছবি, আর একটা ছোট্ট চাবি। পুঁথিটা খুলে দেখলাম তাতে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা, যেগুলো আমি কখনো দেখিনি। ছবিগুলোতে দেখলাম একটা প্রাচীন মন্দির, যেখানে লোকজন কিছু অনুষ্ঠান করছে। ঠিক তখনই আমার ফোন বেজে উঠল। দেবাশিস। হ্যালো মালিনী। দেবাশিসের গলা ভয়ে কাঁপছিল। কি হয়েছে? আমি জিজ্ঞেস করলাম। মালিনী, যেখানেই থাকো, বাড়ি ছেড়ে বেরিয়ে এসো। এখনই? কেন? কি হয়েছে? আমার অফিসে আজ এক অদ্ভুত লোক এসেছিল। সে আমাকে বলল, আমাদের বাড়িতে কিছু লুকানো আছে, যা খুঁজে বের করার চেষ্টা করলে আমাদের বিপদ হবে। সে জানত আমাদের বাড়ির ঠিকানা, আমাদের নাম। আমার হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। দেবাশিস, আমি কিছু পেয়েছি গু। কি পেয়েছ? একটা ডায়েরি, একটা বাক্স। দেবাশিস, এখানে কিছু একটা ঘটছে গি। শোনো, তুমি এখনই বের হয়ে এসো। আমি মেঘনাকে স্কুল থেকে নিয়ে আসছি। আমরা হোটেলে যাব আজ রাতে গু। ঠিক আছে, আমি বললাম। আমি এখনই বেরুচ্ছি গু। ফোন রেখে আমি বাক্সটা নিয়ে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। হঠাৎ আমার মনে হল, কেউ যেন নিচে থেকে আমাকে ডাকছে। মালিনী গু। আমি থমকে দাঁড়ালাম। গলাটা চেনা চেনা লাগছিল। মালিনী। ফিরে এসো উ। আমি পিছনে তাকালাম। কেউ নেই। কিন্তু আবারও শুনলাম, মালিনী। আমরা তোমার অপেক্ষা করছি উ। আমি দ্রুত উপরে উঠে এলাম, হাঁফাচ্ছিলাম। বাক্সটা নিয়ে আমি দ্রুত ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বের হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। হঠাৎ দরজায় শব্দ হল। কে যেন নক করছে। আমি কাপা হাতে দরজার কাছে গেলাম। কে? কুরিয়ার সার্ভিস, ম্যাডাম, এক পুরুষ কণ্ঠ শোনা গেল। আমি দরজা খুললাম। সামনে একজন লোক, কুরিয়ার সার্ভিসের পোশাক পরা। আপনার নাম মালিনী সেন? লোকটি জিজ্ঞেস করল। আমি মাথা নাড়লাম। এই প্যাকেজটা আপনার জন্য। সে একটা ছোট প্যাকেজ বাড়িয়ে দিল। আমি প্যাকেজটা নিলাম। কার পাঠানো? অনামিকা দেবী, লোকটি বলল। আমি হতবাক হয়ে গেলাম। অনামিকা দেবী? সে কোথায়? আমি জানি না ম্যাডাম। আমাকে শুধু ডেলিভারি করতে বলা হয়েছে গি। লোকটি চলে গেলে আমি দরজা বন্ধ করে প্যাকেজটা খুললাম। ভিতরে একটা চিঠি আর একটা পেন্ডুলাম ছিল। চিঠিতে লেখা, প্রিয় মালিনী, তুমি যে সত্য খুঁজে পেয়েছ সেটা থেকে পালানো যাবে না। আমার স্বামী সুনীল এক প্রাচীন গুপ্ত সংগঠনের সদস্য ছিলেন, যারা অদৃশ্য বাণী নামে পরিচিত। তারা মানুষের মনে প্রভাব বিস্তার করার ক্ষমতা অর্জন করেছিল। এই ক্ষমতাটা সেই পুঁথিতে লুকানো আছে, যা আমার স্বামী চুরি করেছিলেন সংগঠন থেকে। এখন তারা তা ফিরে চায়। আমার স্বামী কোথায় গেছেন আমি জানি না, কিন্তু তোমাকে সাবধান করতে চাই।
পুঁথিটা তাদের হাতে পড়লে তারা মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে পারবে। তুমি পুঁথি ও চাবি নিয়ে শহরের উত্তর প্রান্তে যাও, ছোট পাহাড়ের গুহার কাছে। সেখানে একজন লোক তোমার অপেক্ষা করবে। সে আমার বন্ধু, তোমাকে সাহায্য করবে। অনামিকা গি। আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। এসব কি সত্যি? নাকি কেউ আমাদের সাথে খারাপ কোনো খেলা খেলছে? আমি দেবাশিসকে ফোন করলাম, কিন্তু সে ফোন ধরল না। তারপর অভিজিৎকে ফোন করলাম। হ্যালো মা, অভিজিৎ উত্তর দিল। অভিজিৎ, তুমি কোথায়? কলেজে, ক্লাস শেষ হয়ে গেছে। বাসায় ফিরব এখন গু। না, বাসায় এসো না। সোজা তোমার বাবার অফিসে যাও। কেন মা? কি হয়েছে? আমি তাকে সংক্ষেপে বললাম যা ঘটেছে। তুমি অপেক্ষা করো মা, আমি আসছি, অভিজিৎ বলল। না, তোমার বাবার কাছে যাও। আমি ঠিক আছি। ফোন রেখে আমি চিন্তা করতে লাগলাম। শহরের উত্তর প্রান্তে পাহাড়? সেখানে তো একটা প্রাচীন মন্দির আছে যেখানে লোকজন কম যায়। আমি কি সেখানে যাব? আমি প্যাক করা ব্যাগ, পুঁথি ও বাক্সটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। গাড়িতে উঠে উত্তর দিকে যাত্রা শুরু করলাম। রাস্তায় আবার দেবাশিসকে ফোন করলাম, এবার সে ধরল। মালিনী, তুমি কোথায়? দেবাশিস জিজ্ঞেস করল। আমি উত্তরের পাহাড়ের দিকে যাচ্ছি, আমি বললাম। দেবাশিস, আমার কাছে অনামিকার একটা চিঠি আছে গি। অনামিকা? সে কে? আমি তাকে সব বললাম। পাগল হয়েছ? ফিরে এসো এখনই। আমরা পুলিশে খবর দিই, দেবাশিস চিৎকার করে উঠল। না, আমাকে যেতে হবে। তুমি মেঘনাকে নিয়ে নিরাপদে থাকো। আমি অভিজিৎকে তোমার কাছে যেতে বলেছি গু। মালিনী, শোনো গু। আমি ফোন কেটে দিলাম। আমি জানি এটা উচিত নয়, কিন্তু আমার ভিতরে এক অদ্ভুত টান অনুভব করছিলাম, যেন কেউ আমাকে ডাকছে। 1 ঘন্টা ড্রাইভিং করে আমি পাহাড়ের কাছে পৌঁছে গেলাম। সন্ধ্যা হয়ে আসছিল। পাহাড়ের গায়ে ছোট একটা পথ ছিল, আমি গাড়ি পার্ক করে হেঁটে উঠতে লাগলাম। উপরে পৌঁছে দেখলাম একটা ছোট মন্দির, যার পাশে একটা গুহা। গুহার সামনে একজন বৃদ্ধ লোকটি হাসলেন। অনামিকা আমাকে বলেছিল, তুমি সন্দেহবাদী। ভালো। এই নাও। তিনি একটা ছবি বের করলেন। ছবিতে দেখলাম অনামিকা আর এই বৃদ্ধ একসাথে দাঁড়িয়ে আছেন, সাথে একটা ছোট ছেলে। এই হল অনামিকা, তার স্বামী সুনীল, আর তাদের ছেলে রাজন। আমি সুনীলের গুরু ছিলাম, তাকে আমি বারণ করেছিলাম অদৃশ্য বাণীর খোঁজ না করতে, কিন্তু সে মানেনি গিয়ে। আমি চারপাশে তাকালাম। ঘন জঙ্গল, নির্জন পাহাড়। কেউ থাকলে চিৎকার শুনতে পাবে না। আপনি আমাকে কিভাবে চিনলেন? আপনি কি চান? আমি তোমাকে চিনি না, মালিনী। অনামিকা তোমাকে খুঁজে বের করেছে। সে জানত অদৃশ্য বাণীর সদস্যরা তোমাদের বাড়িতে আসবে। তারা সুনীলকে ধরে নিয়ে গেছে, এখন তারা পুঁথিটা খুঁজছে। বৃদ্ধ আমার দিকে হাত বাড়ালেন। আমাকে পুঁথিটা দাও, আমি এটা নিরাপদ জায়গায় লুকিয়ে রাখব। আমি পিছিয়ে গেলাম। আপনাকে বিশ্বাস করব কি করে? যদি আপনি অদৃশ্য বাণীর লোক হন? বৃদ্ধ গম্ভীর হয়ে গেলেন। দেখো মালিনী, আমাদের সময় নেই। তারা এখানে আসছে গি। কারা আসছে? আমি জিজ্ঞেস করলাম। অদৃশ্য বাণীর লোকেরা। তারা মানসিক শক্তি দিয়ে লোকেদের নিয়ন্ত্রণ করে। তারা এখন তোমার স্বামীর মনকে প্রভাবিত করেছে। অভিজিৎকে দিয়ে তোমার ফোন ট্র্যাক করছে গি। আমি শিউরে উঠলাম। দেবাশিস? অভিজিৎ? আবার ফোনের দিকে হাত বাড়ালাম। ফোন ব্যবহার করো না, বৃদ্ধ আমার হাত ধরে ফেললেন। ওরা ফোন ট্র্যাক করছে। হঠাৎ একটা গাড়ির শব্দ শোনা গেল। আমরা দুজনেই পাহাড়ের নিচের দিকে তাকালাম। একটা কালো গাড়ি এসে থামল। ওরা এসে গেছে, বৃদ্ধ বললেন। আমার সাথে এসো। আমি দ্বিধা করলাম। যাব কি যাব না? বৃদ্ধকে বিশ্বাস করব? দ্রুত বৃদ্ধ আমার হাত ধরে টানলেন। আমরা গুহার ভিতরে ঢুকলাম। আধারে কিছুই দেখা যাচ্ছিল না। বৃদ্ধ একটা টর্চ জ্বাললেন। আমি দেখলাম গুহা বেশ গভীর, ভিতরে একটা সুড়ঙ্গ আছে। এই পথে, বৃদ্ধ বললেন। পিছন থেকে আওয়াজ শুনতে পেলাম, কারা যেন পাহাড়ে উঠে আসছে। আমরা দ্রুত সুড়ঙ্গে ঢুকে পড়লাম। সুড়ঙ্গটা সংকীর্ণ, মাথা নিচু করে হাঁটতে হচ্ছিল। কোথায় যাচ্ছি আমরা? আমি জিজ্ঞেস করলাম। অন্য পাশে, পাহাড়ের পিছনে একটা ছোট মন্দির আছে। ওখানে সেই প্রাচীন সংগঠনের মূল কেন্দ্র ছিল গো। আপনি কিভাবে এসব জানেন? বৃদ্ধ একটু থামলেন।
আমি ওই সংগঠনের সদস্য ছিলাম একসময়। কিন্তু তাদের উদ্দেশ্য খারাপ হয়ে যেতে দেখে আমি বেরিয়ে এসেছি গু। আমরা হাঁটতে হাঁটতে সুডঙ্গের শেষে পৌঁছে গেলাম। সামনে দেখা গেল একটা ছোট্ট মন্দির, পুরনো ভাঙাচোরা। মন্দিরের মধ্যে একটা বেদি, তার উপর কিছু প্রাচীন মূর্তি। এখন পুঁথিটা আমাকে দাও, বৃদ্ধ বললেন। আমি ব্যাগ থেকে পুঁথিটা বের করলাম, কিন্তু তাকে দিলাম না। আগে আমাকে বলুন, এই অদৃশ্য বাণী কি? আমার পরিবারকে কি হবে? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। প্রাচীনকালে কিছু ঋষি মানুষের মনে প্রভাব বিস্তার করার ক্ষমতা আবিষ্কার করেছিলেন। তারা ধ্বনি শক্তি ব্যবহার করে মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে পারতেন। এই বিদ্যা তারা এই পুঁথিতে লিপিবদ্ধ করেছিলেন। শতাব্দী ধরে এই জ্ঞান গোপন রাখা হয়েছিল। কিন্তু বছর দশেক আগে একদল লোক এই বিদ্যা আবিষ্কার করে পারদর্শী হয়ে ওঠে। তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে, রাজনীতি, ব্যবসা, গণমাধ্যম। তারা মনকে নিয়ন্ত্রণ করে লোকেদের দিয়ে যা ইচ্ছা তাই করাতে পারে গিয়ে। তাহলে এখন কি হবে? সুনীল এই পুঁথি চুরি করেছিল, কারণ সে এই ক্ষমতা ব্যবহার করে মানুষের কল্যাণে ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু তারা তাকে ধরে ফেলে। এখন তারা পুঁথিটা ফিরে পেতে চায় গু। কিন্তু পুঁথিতে তো অদ্ভুত চিহ্ন আঁকা, আমি তো কিছুই বুঝিনি, আমি বললাম। পুঁথিটা কেবল ভাষা জানলেই বোঝা যায় না, এর জন্য দীর্ঘ সাধনা দরকার। কিন্তু তোমার কাছে যে ছোট্ট চাবিটা আছে, ওটা দিয়ে পুঁথির ধ্বনি শোনা যায়। আমি বাক্স থেকে সেই ছোট্ট চাবিটা বের করলাম। এই চাবি দিয়ে কি করব? চাবিটা পুঁথির প্রথম পৃষ্ঠায় যে ছোট্ট ছিদ্র আছে তাতে ঢোকাও। আমি পুঁথিটা ভালো করে দেখলাম। হ্যাঁ, প্রথম পাতায় একটা ছোট্ট ছিদ্র আছে। চাবিটা সেখানে ঢোকালাম। অদ্ভুত ব্যাপার, পুঁথির পাতাগুলো আপনা-আপনি খুলতে শুরু করল, আর তা থেকে মৃদু একটা সুর বাজতে লাগল। বৃদ্ধ উদ্বিগ্ন হয়ে বললেন, বন্ধ করো। এই শব্দটা আমাদেরও প্রভাবিত করতে পারে। আমি চাবিটা টেনে বের করতে চেষ্টা করলাম, কিন্তু তা আটকে গেছে। পুঁথি থেকে সুরটা ক্রমশ জোরে বাজতে লাগল। বৃদ্ধ, এটা আটকে গেছে। ঠিক তখনই পিছন থেকে শব্দ হল। আমরা ঘুরে দেখলাম, অন্ধকার সুডঙ্গ থেকে কারা যেন বেরিয়ে আসছে। টর্চের আলো দেখা গেল। ওরা এসে গেছে, বৃদ্ধ বললেন। দ্রুত পুঁথিটা ওই বেদির নিচে লুকাও। আমি পুঁথিটা বেদির নিচে রাখতে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম দেবাশিস সুডঙ্গ থেকে বেরিয়ে এলো। তার সাথে অভিজিৎ। দেবাশিস! অভিজিৎ! আমি চিৎকার করে উঠলাম। মালিনী! দেবাশিস এগিয়ে এলো। সাবধান, ওরা নিয়ন্ত্রিত! বৃদ্ধ চিৎকার করে উঠলেন। আমি দেখলাম দেবাশিস আর অভিজিতের চোখ কেমন যেন খালি খালি লাগছে, যেন কেউ কথা বলছে না। মালিনী, পুঁথিটা আমাদের দাও, দেবাশিস বলল, স্বাভাবিক নয় তার কণ্ঠস্বর। দেবাশিস! তুমি কি বলছ? মা, আমরা ভালো আছি। পুঁথিটা দাও, তাহলে আমরা সবাই ঠিক হয়ে যাব, অভিজিতও একই রকম অস্বাভাবিক কণ্ঠে বলতে লাগল। আমি বুঝতে পারলাম তারা নিজেরা কথা বলছে না। কেউ তাদের নিয়ন্ত্রণ করছে। মালিনী, পালাও! বৃদ্ধ চিৎকার করে উঠলেন। হঠাৎ আমার কানে আবার সেই সুর বাজতে লাগল, যেন কেউ আমার মাথার ভিতরে কথা বলছে। আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো, আমি মাটিতে বসে পড়লাম। মালিনী! কণ্ঠটা আবার শুনতে পেলাম, মালিনী, পুঁথিটা আমাদের দাও। আমি মাথা ঝাঁকালাম, না না। বৃদ্ধ আমার কাছে ছুটে এলেন, শক্ত হও। তারা তোমার মনে প্রভাব বিস্তার করছে। তখন আরও কয়েকজন লোক সুডঙ্গ থেকে বেরিয়ে এলো। তাদের মধ্যে একজন সামনে এগিয়ে এলো। একজন মধ্যবয়সী পুরুষ, কালো স্যুট পরা। শম্ভু, সে বলল, অনেকদিন পর দেখা হল গু। বৃদ্ধ অর্থাৎ শম্ভু গম্ভীর হয়ে গেলেন। রুদ্র, বন্ধ করো এসব। তোমরা শক্তির অপব্যবহার করছ গু। লোকটি হাসল, শক্তি যার অধিকার তার। আমরা মানবজাতিকে নতুন পথে নিয়ে যেতে চাই। চাও না তুমি যে মানুষ শান্তিতে বাস করুক? যুদ্ধ, সংঘাত না থাকুক? আমাদের ক্ষমতা ব্যবহার করে আমরা মানুষের মন থেকে হিংসা, ঘৃণা মুছে দিতে পারি। সেটা তাদের স্বাধীনতা কেড়ে নিয়ে, শম্ভু বললেন। স্বাধীনতা? মানুষ তো অনিয়ন্ত্রিত, তারা নিজেদের ধ্বংস করছে। রুদ্র আমার দিকে তাকাল। মালিনী, পুঁথিটা দাও। আমরা তোমার পরিবারকে ছেড়ে দেব গু। আমি দেখলাম দেবাশিস আর অভিজিৎ দাঁড়িয়ে আছে মূর্তির মত। তুমি কি করেছ ওদের? আমি জিজ্ঞেস করলাম। কিছুই না, শুধু তাদের চিন্তাকে নিয়ন্ত্রণ করছি। তারা আমাদের কথা শুনছে। খুব সহজ, চিন্তা ধ্বনি ব্যবহার করে গি। আমার হাতে এখনো পুঁথিটা, যা থেকে মৃদু সুর বাজছে। রুদ্র আমার দিকে হাত বাড়াল।
দাও আমাকে গু। শম্ভু আমার দিকে ঝুঁকে এলেন। মালিনী, তুমি ওই সুরের প্রভাবে আছো, কিন্তু তুমি প্রতিরোধ করতে পারো। তোমার স্বামী, তোমার ছেলের চিন্তা করো গ। আমি দেবাশিস আর অভিজিতের দিকে তাকালাম। তাদের চোখে শূন্যতা। আমি ভাবলাম মেঘনার কথা। সে কোথায়? মেঘনা কোথায়? আমি প্রশ্ন করলাম। সে নিরাপদে আছে, তোমার শাশুড়ির বাড়িতে, রুদ্র জবাব দিল। তাকেও আমরা নিয়ন্ত্রণ করতে পারি, যদি তুমি পুঁথিটা না দাও। আমি উঠে দাঁড়ালাম। আমার পরিবারকে ছেড়ে দাও। পুঁথিটা দাও, তাহলে তাদের ছেড়ে দেব। মাথার ভিতর সেই সুর ক্রমশ জোর হচ্ছিল। আমার চোখে ধোঁয়া দেখতে পাচ্ছিলাম, যেন কে আমাকে ঘিরে ধরছে। না, আমি মনের জোরে বললাম। আমি দেব না। রুদ্র এবার হাত তুলল, আঙুল দিয়ে একটা অদ্ভুত ভঙ্গি করল। তাহলে তোমার স্বামীকে দিয়ে তোমাকে আক্রমণ করাব গো। দেবাশিস আমার দিকে এগিয়ে আসতে লাগল, তার চোখে ভয়ঙ্কর দৃষ্টি। দেবাশিস, প্লিজ, আমি চিৎকার করে উঠলাম। শম্ভু আমার পাশে এসে দাঁড়ালেন। মালিনী, সাহস রাখো। তারা মনের ভয় দেখাচ্ছে তোমাকে। এটা বাস্তব নয়। অভিজিৎ এবার এগিয়ে আসছে। মা, পুঁথিটা ওদের দাও, সে বলল। না হলে বাবা আমাদের দুজনকেই মেরে ফেলবে গি। আমার বুক দূর করে উঠল। এটা আমার ছেলে না, এটা অন্য কেউ কথা বলছে। আমার ছেলের মাধ্যমে। রাগে দুঃখে আমার শরীর কাঁপতে লাগল। হঠাৎ আমার মনে পড়ল মালিনী সেই হোলের কথা, যেখানে আমার ছেলে ওই অদ্ভুত আচরণ করেছিল। সেই ঘটনার সাথে এর কোনো সম্পর্ক আছে কি? মাথার ভিতর থেকে সেই সুর আরও জোরে বাজতে লাগল। আমি চিৎকার করে উঠলাম, আমার মাথা থেকে বেরিয়ে যাও। শম্ভু পুঁথিটা আমার হাত থেকে নিয়ে বললেন, পুঁথিটা আমাকে দাও মালিনী। আমি এটা ধ্বংস করব। আমি তাকে পুঁথিটা দিয়ে দিলাম। তিনি বেদির কাছে গিয়ে কিছু মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। রুদ্র চিৎকার করে উঠল, না, বন্ধ করো এক্ষুনি। দেবাশিস আমাকে ধরতে এগিয়ে এলো। আমি পিছিয়ে গেলাম। দেবাশিস, আমি তোমার স্ত্রী। আমাকে চিনতে পারছ না? শম্ভু পুঁথিটা বেদির উপর রাখলেন, তারপর হাত তুলে কিছু উচ্চারণ করতে লাগলেন। হঠাৎ বেদির উপর একটা আলো জ্বলে উঠল। রুদ্র চিৎকার করে এগিয়ে গেল, না, আমার পুঁথি, কিন্তু শম্ভু তাকে ঠেলে ফেললেন। বেদির উপর আলো ক্রমশ তীব্র হতে লাগল। আমার মাথার ভিতরের সুর ক্রমশ কমতে লাগল। দেবাশিস আমার সামনে এসে থমকে দাঁড়াল। তার চোখে এবার বিভ্রান্তি। মালিনী? দেবাশিস, আমি তাকে জড়িয়ে ধরলাম। বেদির উপর আলো আরও তীব্র হয়ে উঠল। পুঁথি থেকে একটা শব্দ হল, যেন কিছু ভেঙে যাচ্ছে। হঠাৎ করে একটা বিস্ফোরণের শব্দ হল, আর পুঁথি থেকে গোলাপি আলো ছড়িয়ে পড়ল চারদিকে। আমরা সবাই চোখ বন্ধ করে ফেললাম। কিছুক্ষণ পর চোখ খুলে দেখলাম পুঁথিটা আর নেই, জলে ছাই হয়ে গেছে। রুদ্র মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। না না না, আমার শক্তি। শম্ভু তার কাঁধে হাত রাখলেন। এটাই ভালো, রুদ্র। কেউ এত শক্তি নিয়ন্ত্রণ করার অধিকারী নয়। মানুষকে তাদের নিজস্ব পথে চলতে দাও। দেবাশিস আর অভিজিৎ এখন পুরোপুরি সচেতন। কি হয়েছিল আমাদের? দেবাশিস জিজ্ঞেস করল। আমি কিছুই মনে করতে পারছি না গি। ওরা তোমাদের মন নিয়ন্ত্রণ করছিল, আমি বললাম। অভিজিৎ আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে আঘাত করতে যাচ্ছিলাম। না বাবা, সেটা তুমি ছিলে না। আমি তার মাথায় হাত বুলালাম। রুদ্রের সাথীসঙ্গীরা এখন বিভ্রান্ত, তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। শম্ভু আমাদের দিকে ফিরলেন। এবার তোমরা যাও। এই ঘটনা ভুলে যাও। কিন্তু মনে রেখো, মনের শক্তি সবচেয়ে বড় শক্তি। কেউ তোমার অনুমতি ছাড়া তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে না গি। আমরা সুডঙ্গ দিয়ে ফিরে গেলাম। পাহাড় থেকে নেমে গাড়িতে উঠলাম। আমাদের চারজনই আবার একসাথে, দেবাশিস, আমি, অভিজিৎ আর মেঘনা। কিন্তু মাঝে মাঝে এখনও রাতে ঘুমের মধ্যে আমার কানে সেই সুর বেজে ওঠে, যেন কেউ ডাকছে, মালিনী, মালিনী গ। সেদিন থেকে আমি জানি, আমাদের মন, আমাদের চিন্তা থেকে বড় শক্তি আর কিছু নেই। আর সে শক্তি কেউ ছিনিয়ে নিতে পারে না, যদি না আমরা নিজেরাই দিয়ে দিই। দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে তিনি হাত নাড়লেন। মালিনী? তিনি জিজ্ঞেস করলেন। আমি সন্দেহ নিয়ে এগিয়ে গেলাম। আপনি কে? আমার নাম শম্ভু। আমি অনামিকার বন্ধু। তোমার কাছে যা আছে তা আমাকে দাও। কিভাবে জানব আপনি সত্যিই অনামিকার বন্ধু? আমি জিজ্ঞেস করলাম।